এই স্নাইপারের নাম জিম টেরিয়ার। স্পেশাল ফোর্সের এই স্নাইপার হঠাৎ এক ভয়ানক শট নিয়ে হত্যা করে বসে কঙ্গোর এক খনিমন্ত্রীকে। এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে পুরোপুরিভাবে গায়েব হয়ে যায় সবার ধরাছড়া বাইরে। এই হত্যার প্রভাব তার জীবনে এমন ভয়ানক পরিবেশ সৃষ্টি করে যেটা তাকে 8 বছর পর আবারও বের হয়ে আসতে বাধ্য করে। কেনই বা সে এমন বড় হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে গেল, আর এই ভয়ানক মিশন তার জীবন ও পরিবারের জন্য কি ভয়াবহতা নিয়ে এসেছিল তা জানতে হলে দেখে নাও দ্য গানম্যান মুভির এক্সপ্লেনেশন। পুরো ভিডিওটি দেখার পরে তুমিও থ্রিল হতে বাধ্য হবে। আমি কথা দিচ্ছি তোমাদের এই সময়টুকু একটুও নষ্ট হবে না। মুভির শুরুতেই আমরা স্পেশাল ফোর্সের সদস্য জিম টেরিয়ারের বর্তমান গার্লফ্রেন্ডকে দেখতে পাই, যাকে কেউ খুব ভয়ানকভাবে মেরে হোস্টেস বানিয়ে নিয়েছে। সেখানে জিমের আরো কাছের এক বন্ধুকে দেখতে পাই, যাকেও খুব খারাপভাবে মেরে তার মুখ এবড়ো থেবড়ো করে ফেলা হয়েছে। আর সেই টিম এবার জিমকে কল করে জানায় তার প্রাণের টুকরা প্রেমিকা আর কলিজার বন্ধু এখন তাদের কাছে বন্দী আছে। তাদের বাঁচাতে চাইলে সে যেন তাদের দেওয়া লোকেশনে চলে আসে। কে এই জিম টেরিয়ার আর কেনই বা তার কাছের মানুষদের সাথে এরকম ঘটনা ঘটে গেল সেটা জানতে হলে তোমাদের কিছুদিন আগে ফিরে যেতে হবে। আমরা কঙ্গোর একটি রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখতে পাই, যেখানে মানবিকতা নির্মমতা ভয়ানকভাবে নিচে নেমে গিয়েছে। সেখানে যেমন খাদ্য সংকটের প্রভাব দেখা দেয়, তার সাথে খুন, রেপ আর বর্বরতার মাত্রা ছড়িয়ে পড়ে চারিদিকে। মানে বলতে পারো যে যাকে পারবে খেয়ে নেবে। ভয়ানকভাবে এক গৃহযুদ্ধ শুরু হয়ে যায় পুরো কঙ্গো জুড়ে। কঙ্গোর এই ভয়ানক অবস্থা কেন সৃষ্টি হলো চলো এবার সেটা তোমাদেরকে জানাই। 2006 সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়, আর এই কঙ্গোতে বহু দেশ মাইনিং করে ব্যবসা করত বহু বছর ধরে। আর এখানে প্রচুর পরিমাণ হীরা পাওয়া যেত, যেটা পুরো দুনিয়ার কাছে মহামূল্যবান তো বটেই, তার সাথে এই হীরা অন্য কোথাও পাওয়া যেত না। ইউনিসেফ সহ ইউনাইটেড নেশন মানবিক সাহায্যের নাম দিয়ে বহু বছর ধরে মাইনিং করে আসছিল এই কঙ্গোতে, আর তাদের মাইনিং করা সেই হীরে পাচার করে নিয়ে যেত তাদের নিজের দেশে। কঙ্গোর খনিজ মন্ত্রীর সাথে তাদের 50-50 ডিল থাকলেও তাদের খনিজ সম্পদের নামমাত্র কিছু পরিমাণ দিয়ে বিষয়টা তারা সেখানে চেপে যেতে থাকে। আর এই বিষয় যখন কঙ্গোর খনিমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায়, তিনি বিষয়টা সেখানেই বন্ধ ঘোষণা করে দেয়। মানে ইউনাইটেড নেশন মাইনিং করে যে খনিজ সম্পদ উত্তোলন করছিল সেই চুক্তি বাতিল করে দেয়। এখানে আমরা দেখতে পাই এক্স স্পেশাল ফোর্সের আর্মি জিম টেরিয়ারকে। তাকে দেখতে পাই সে তার টিমের সাথে কঙ্গোতে একটি কোম্পানির হয়ে মাইনিং করছিল। আসলে তারা এখনো জানে না যে কঙ্গোর খনিজ মন্ত্রী তাদের সাথে ডিল বাতিল করে ফেলেছে। সেই রাতে তারা যখন বারে যায়, তখন সেখানে নিউজে তারা জানতে পারে দেশের মিনিস্টার তাদের সব চুক্তি বাতিল করে ফেলেছে, আর সেই সাথে তাদের দেশের মাটি ঘুরে আর কোনো গবেষণা হবে না। এখানে আমরা জিম টেরিয়ারের বাকি টিমমেটদের দেখতে পাই, যাদের টিম হেডের নাম হচ্ছে কক্স ফেলিক্স, যে কিনা একজন রিটায়ার্ড স্পেশাল ফোর্সের সদস্য। এখানে আমরা জিমের বর্তমান গার্লফ্রেন্ড অ্যানিকে দেখতে পাই, যে কিনা একজন ইউনাইটেড নেশনের চিকিৎসক। সেও তাদের সাথে এখানে এসেছে কঙ্গোর এই সাধারণ মানুষের সেবা প্রদান করতে। এই নিউজ দেখে তারা এক মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসে। তারা প্ল্যান করে যেভাবে হোক তাদের মাইনিং চালিয়ে যেতে হবে, যার ফলে সেই খনিজ মন্ত্রীকেই হাওয়া করে দেওয়ার এক ভয়ানক মাস্টার প্ল্যান বানিয়ে বসে। এই অপারেশন হবে খুবই সিক্রেট, যেখানে শুধুমাত্র এখানের এই 5 জনই এই অপারেশন ক্যালিভার সম্পর্কে জানবে, আর তারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে যে যার মতো গা ঢাকা দিবে পরিবেশ শান্ত না হওয়া পর্যন্ত। ভিডিওর এই পর্যায়ে একটি বিজ্ঞাপন রয়েছে। হ্যালো সবাই, মোস্টবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে বেশ থ্রিল করে সেটা হলো বিঙ্গো। বেশি কিছু বলবো না, ট্রাস্ট মি, এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি তুমি গেম লাভার হয়ে থাকো তাহলে মোস্টবেটে সবার জন্যই কিছু না কিছু আছে। মোস্টবেটে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্টের মাধ্যমে ইজি এবং সিকিউর ভাবে ডিপোজিট এবং উইথড্র করা যায়। এছাড়া তাদের কাস্টমার সাপোর্ট 24 ঘন্টায় 7 দিন অ্যাভেলেবল। এছাড়াও তুমি এই প্ল্যাটফর্মে তোমার ফেভারিট ম্যাচের উপরে লাইভ স্ট্রিমও করতে পারবে। আমার প্রোমো কোড BDSTR ব্যবহার করে রেজিস্ট্রেশন করে ফেলো আর এই প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচারগুলো এক্সপ্লোর করো। তবে আমরা যেই বিজ্ঞাপনই দেই না কেন যেখানে আর্থিক লেনদেনের বিষয় জড়িত, সেখানে আগে জেনে বুঝে নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল। প্ল্যান অনুযায়ী তারা তাদের ইনফরমার থেকে জানতে পারে আজকে সন্ধ্যায় কঙ্গোর খনিমন্ত্রী রাস্তায় বের হবে। টাইম ক্যালকুলেশন করে নিয়ে কক্স তাদের বাকি টিমের সবাইকে তাদের নিজের কাজ বুঝিয়ে দিতে থাকে, যেখানে ফেলিক্স এবং কক্স দূরে থেকে প্রেসিডেন্টের গাড়ির লোকেশন ট্র্যাক করবে আর গতি ও ডিস্টেন্স ক্যালকুলেশন করে জিম টেরিয়ারকে জানাবে। আর জিম টেরিয়ার দূরের এক বিল্ডিং এ পজিশন নেবে তার স্নাইপার নিয়ে। সবশেষে কক্স আবারও তাদের সবাইকে অ্যালার্ট করে জানিয়ে দেয় এই মিশনে যদি শট নিতে একটুও ভুল হয় তাহলে তাদের প্রাণের মায়া ত্যাগ করতে হবে চিরকালের জন্য।
প্ল্যান শেষ করে কক্স আর ফেলিক্স চলে যায় তাদের নিজের পজিশনে, আর জিম টেরিয়ার প্রায় 1.5 কিলোমিটার দূরে এক বিল্ডিং এ তার স্নাইপার সেট করে ওত পেতে বসে থাকে কক্সের অর্ডারের অপেক্ষায়। এর কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্টের গাড়িবহর তাদের রেঞ্জের ভেতরে চলে আসলে কক্স একদম নিখুঁতভাবে সেই গাড়ির ডিস্টেন্স আর গতি ক্যালকুলেশন করে জিম টেরিয়ারকে জানিয়ে দিলে এবার সে ফাইনালি এক ভয়ানক নিখুঁত শট নিয়ে বসে। জিম টেরিয়ারের এই মারাত্মক M90 স্নাইপারের এক ভয়ানক শটে খনিমন্ত্রীর বডিগার্ডের খুলি উড়িয়ে দিয়ে বুলেট এসে ঢুকে যায় প্রেসিডেন্টের একদম হৃৎপিণ্ডে। মুহূর্তের মধ্যেই সেখানে এক ভয়ানক থমথমে পরিবেশের সৃষ্টি হয়ে যায়, আর জিম তাদের টিমের বাকি সদস্যদের বিদায় জানিয়ে পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। এই হত্যাকাণ্ডের নিউজ দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বিশ্বব্যাপী, আর কঙ্গোতে নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে শুরু হয় এক ভয়ানক গৃহযুদ্ধ, যেটা তোমরা মুভির শুরুতে দেখেছিলে। এবার মুভির সিন শিফট হয়ে যায় 8 বছর পরে, যেখানে আমরা জিম টেরিয়ারকে আফ্রিকার ঘানাতে একটি মাইনিং কোম্পানির হয়ে আবারও খনিজ উত্তোলনের কাজে যোগ দিতে দেখতে পাই। সেই সাথে তাদের দেশের চুক্তির জন্য সে আফ্রিকার ইউনিসেফের তত্ত্বাবধানে কূপ খননের কাজ করছে। সেখানে একদিন সে সমুদ্রে সিবোর্ডিং করার সময় বেশ কজন ছোট বাচ্চাদের দেখতে পায়, যারা কিনা তার উপর দূর থেকে নজর রাখছিল। পরের দিন যখন সে কূপ খননের কাজে ব্যস্ত ছিল, তখন স্থানীয় বেশ কয়েকজন টেরোরিস্ট সেখানে চলে আসে আর জিমকে খুঁজতে থাকে। সেখানের সিকিউরিটি গার্ড তাদের সেখানে ঢুকতে বাধা দিলে তারা তাকে গুলি করে সেখানেই হত্যা করে, আর এটা দেখে জিম বুঝে যায় হয়তো তাকেই হত্যা করার জন্য তারা এখানে এসেছে। জিম সেখান থেকে উঠে কৌশলে তাদের একে একে হত্যা করতে থাকে। সেখানে একজন বিশাল কাটারি নিয়ে তীরে আসলে সেই কাটারি দিয়েই তার গলা ফাঁসিয়ে তার একজন এনফিল্ড 480mm রাইফেল নিয়ে আসলে সেটা দিয়েই তার মাথার খুলি উড়িয়ে দেয়। ঠিক তখন পেছন থেকে আরো একজন তেরে আসলে জিমের সাথে আসা একজন আফ্রিকান ছেলে তাকে গুলি করে জিমের জীবন বাঁচায়। জিম সাথে সাথেই সেখানে সবার বডি সার্চ করতে থাকে, আর শেষমেশ সে 2টা শিশি পেয়ে যায়। জিম সাথে সাথেই বুঝে যায় এদের কেউ পাঠিয়েছে তাকে হত্যা করার জন্য, আর এই শিশি 2টা তার ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। জিম সেখানে সেই ছেলেকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, আর সেখান থেকে খুব দ্রুত বেরিয়ে যায়। রাস্তায় আমরা দেখতে পাই জিমের মাথায় একটা বিশাল প্রবলেম আছে, যেটা তোমরা একটু পরেই জানতে পারবে। সেখান থেকে জিম সরাসরি লন্ডনে চলে আসে, তার পুরানো অ্যাপার্টমেন্টে এসে অপারেশন ক্যালিভারের সকল ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আবারও দেখতে থাকে। সেখান থেকে এবার সে কক্সের অফিসে আসে, আর দীর্ঘ 8 বছর পর হঠাৎ জিমকে দেখতে পেয়ে কক্স বেশ অবাক হয়ে যায়। জিম সরাসরি তাকে জানায় আমাদের অপারেশন ক্যালিভার সম্পর্কে আমরা ছাড়া আর কয়জন জানে। কক্স জানায় আমরা 4 জন ছাড়া আর কেউই জানে না। তখন জিম সেই শিশি 2টা তাকে দেখায়, আর এটাও জানায় তাকে হত্যা করার জন্য আফ্রিকায় সন্ত্রাসী এক ভয়ানক হামলা করানো হয়েছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখা যায় বেশ কিছু লোক তাকে রোডের সিসি ক্যামেরা দিয়ে ট্র্যাক করছে। এখানে তাদের লিডার তাদের জানায় তারা যেন জিমের খুব একটা কাছে না যায়, কারণ সে রিটায়ার্ড স্পেশাল ফোর্সের সদস্য, তাই যে কোনো সময় তাদের স্পট করে ফেলার ক্ষমতা রাখে। জিম সেখান থেকে চলে যায় তার এক বন্ধু স্ট্যানলির কাছে। তাকেও সে বিষয়টা জানায় এবং তার কাছে হেল্প চায় তাদের মূল হোতাকে খুঁজে বের করার জন্য। সেখান থেকে ফিরে আসার সময় জিমের মাথায় মারাত্মক এক পেইন শুরু হয়। ডক্টর তাকে জানায় তার ব্রেনের এই রোগের কোনো মেডিসিন আপাতত আবিষ্কার হয়নি, তবে তাকে জানায় তার অধিক উত্তেজনার ফলে তার মেমোরি লসের চান্স রয়েছে 100%। মানে সে যদি উত্তেজিত হয়ে যায় তাহলে তার পূর্বের সকল মেমোরি ভুলে যেতে পারে। এখন সে যদি তার মেমোরি ভুলে যায় তাহলে সে আর প্রতিশোধ নিতে পারবে না, আর তারা তাকে ইজিলি হত্যা করে ফেলবে। জিম বুঝতে পারে তার সময় অনেক কম, তাই সে বাসায় ফিরে তার পুরানা সব ওয়েপেন বের করে আর তা একে একে অ্যাসেম্বল করতে থাকে। এরপর সে চলে যায় ফেলিক্সের অফিসে। সেখানে গেলে তার এদের ওপর কিছুটা সন্দেহ হয়। তার মনে হতে থাকে এই মিশন ছিল খুবই সিক্রেট, আর এই মিশনের পর তাদের বাকি টিমমেটরা সবাই দিব্যি ভালো আছে, শুধু তার উপরে এরকম ভয়ানক হামলা হয়েছে। ফেলিক্স তাকে দেখতে পেয়ে তার হুঁশ উড়ে যায়। সে ফেলিক্সের কাছে এসবের উত্তর জানতে চাইলে সে জানায় এসবের সে কিছুই জানে না, কিন্তু সে জানায় তার পূর্বের গার্লফ্রেন্ড অ্যানি এখনো তার অপেক্ষায় বসে আছে। জিম বারে গেলে অ্যানিকে দেখতে পায়, আর তাদের 8 বছর পর আবারও তাদের প্রেম জেগে ওঠে। সেখানে অ্যানি তাকে জানায় তোমাকে হত্যার ব্যাপারে ফেলিক্স অবশ্যই কিছু না কিছু জানে, তাই জিম আবারও চলে যায় ফেলিক্সের আস্তানায়। সেখানে যে জিম ফেলিক্সকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু এত টর্চারের পরেও ফেলিক্স কিছুই বলতে পারে না। এটা দেখে জিমেরও মনে হতে থাকে ফেলিক্স আসলে হয়তো কিছু জানে না। তখনই সেখানে আরো একটি সশস্ত্র টিম আসে তাদের উপর আক্রমণ চালায়।
জিম ফেলিক্সকে বলে দ্রুত সেলফের নিচে লুকিয়ে পড়তে, কিন্তু সে তার বন্ধু জিমের এরকম আচরণে বেশ কষ্ট পায়, তাই সে নিজেকে সঁপে দেয় সেই স্নাইপারদের হাতে। তারা ফেলিক্সকে শুট করার আগেই জিম তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু জিম তাকে বলে তার মাথা নিচু করতে, কিন্তু সে তার বন্ধুত্বের ওপর অভিমান করে সে তার হাত উঁচু করে ধরে আর দূরে উঁত পেতে থাকা এক স্নাইপার ফেলিক্সের হাতের দূরত্ব মেপে নিয়ে তার মাথা বরাবর শুট করে দেয়। এরকম এক ভয়ানক শটকে ফেলিক্স সেখানেই মারা যায়। নিজের জীবন বাঁচাতে জিম অ্যানিকে নিয়ে বাসার সেফ জায়গা খুঁজতে থাকে, আর অন্যদিকে সেই সন্ত্রাস বাহিনী ততক্ষণে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারা বাড়ির ভেতরে ঢুকেই ফেলিক্সকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এরপর তারা সামনে আগাতে থাকলে একটি মেয়ের পা দেখতে পায়, সাথে সাথেই শুট করে তাকে হত্যা করে, কিন্তু সেখানে যে তারা দেখতে পায় এটা অ্যানি নয়, বরং সেই বাড়ির কাজের মেয়ে। এদিকে জিম অ্যানিকে নিয়ে একটি সেফ রুমে লুকিয়ে পড়ে, আর সেখানে যেই একজন তাদের খুঁজতে খুঁজতে ঢুকে পড়ে জিম তাকে মেরে তার ইনফ্লিট গানটি কেড়ে নিয়ে তারই বুক ঝাঁঝরা করে দেয়। এবার তার বডি থেকে জ্যাকেট নিয়ে জিম পরে নেয় আর অ্যানিকে নিয়ে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। সে দেখতে পায় সেখান থেকে বেশ কিছু দূরেই তাদের গাড়ি রাখা আছে, যদি তারা এখান থেকে বের হতে পারে তবে তাদের গাড়ি নিয়ে তারা ভেগে যেতে পারবে। তারা সেখান থেকে বের হওয়ার সাথে সাথে আবারও তাদের ওপর অ্যাটাক হলে তারা একটি বাথরুমে লুকিয়ে পড়তে বাধ্য হয়। সেখানে একজন জানায় শুধু তারা জিমকেই হত্যা করতে চায়, অ্যানি চাইলে এখান থেকে চলে যেতে পারবে। আসলে এটা ছিল একটা ট্র্যাপ মাত্র। কথায় ভুলিয়ে একজনকে পাঠিয়ে দেয় রুপটপ দিয়ে হামলা করতে, কিন্তু জিম যখন তাকেও হত্যা করে ফেলে এবার তারা পেট্রোল নিয়ে এসে বাথরুমের ভেতর ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়লে জিম বাথরুমের শাওয়ার ছেড়ে দেয় আর একটি টাওয়াল ভিজিয়ে নিয়ে অ্যানির গায়ে জড়িয়ে দেয়। আর রুপটপ দিয়ে জিম তাকে হত্যা করেছিল এবার তাকে দরজা খুলে তাদের সামনে ছেড়ে দেয়। বাকি সন্ত্রাসীরা তাকে জিম ভেবে লাগাতার শুট করতে থাকলে জিম একটা গ্রেনেড ব্লাস্ট করিয়ে সেখান থেকে অ্যানিকে নিয়ে বাইরে গাড়িতে এসে বসতে সক্ষম হয়। পুরো টিমের নাকের ডগা দিয়ে জিম অ্যানিকে নিয়ে বাইরে বের হয়ে আসতে সক্ষম হলে তারা প্রচন্ড রাগে ফেটে পড়ে। সেখান থেকে বের হয়ে তারা সোজা চলে আসে অ্যানির গ্যারেজে, আর সেখানে এসে তারা তাদের গাড়িটি চেঞ্জ করে নেয়। সেখান থেকে তারা সোজা চলে আসে জিমের অ্যাপার্টমেন্টের সামনে। জিম বুঝে গেছে এখন তাদের টার্গেট জিমের বাড়ি, তাই সে বাড়িতে ঢুকে যায় আর বাড়ির সব জায়গায় ফাঁদ পেতে রেখে চলে আসে অ্যানির গাড়িতে। এবার সেখান থেকে তারা চলে আসে জিমের সেই বন্ধু স্ট্যানলির কাছে। এইদিকে দেখতে পাই জিমের বাড়িতে সেই সন্ত্রাসী টিম গেট খোলার সাথে সাথে ভয়ানক এক ব্লাস্ট হয়ে সবাই সেখানেই পটল তোলে। জিম সেই রাতে স্ট্যানলিকে জিজ্ঞেস করলে স্ট্যানলি জানায় যেহেতু এই মিশন 4 জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাহলে তোমার উচিত কক্সের ওপরে নজর রাখা, কারণ অ্যানি তো এরকম কিছুই করবে না। এদিকে ফেলিক্সও মারা গিয়েছে, তাহলে বাকি থাকলো শুধুমাত্র কক্স। স্ট্যানলির এই কথা শুনে জিম পুরোপুরিভাবে অবাক হয়ে যায়, কারণ স্ট্যানলির কথায় যুক্তি আছে। অ্যানি ঘুমিয়ে গেলে জিম অ্যানির জন্য একটা নোট লিখে স্ট্যানলিকে জানায় অ্যানির খেয়াল রাখার জন্য, আর তার সাথে এক আবেগময় আলিঙ্গন দিয়ে স্ট্যানলির কাছ থেকে জিম বিদায় নিয়ে বেরিয়ে পড়ে কক্সের উদ্দেশ্যে। লন্ডনে পৌঁছে কক্সের অফিসের সামনে বসে সে কক্সের উপর নজরদারি করতে থাকে। সেখানে বসে সে তাদের মিশনের অপারেশন ক্যালিভার সম্পর্কে কিছু সিক্রেট নাম্বার ডিকোড করতে থাকে। এরপর সেখানে বসে সে সিগারেট জ্বালানোর জন্য যখন লাইটার খুঁজতে থাকে তখন সেখানে একজন লোক এসে তাকে লাইটার দেয়। সে জানায় তার নাম বার্নেস। সে এসে তার বইয়ের গার্ডেনে 30 সেন্টিমিটার ফুল হয়েছে, ফল হয়েছে, এইসব গল্প শোনাতে থাকে। বুঝো ব্যাপারখানা, সে আছে এক অতি ভয়ানক মিশনে আর সে কিনা এসেছে তার বইয়ের বাগানের গল্প শোনাতে। জিম তাকে বলতে থাকে ভাইয়া তোমার এসব গল্প শোনার ইন্টারেস্ট এখন আমার মোটেও নাই। এবার বার্নেস তার সামনের বিল্ডিং দেখিয়ে বলে তাহলে তুমি নিশ্চয়ই এই বিল্ডিং এর ভেতরে যেতে চাও তাই না, কিন্তু তুমি কি জানো এটা ইন্টারপোলের হেডকোয়ার্টার। এই কথা শুনে জিম এবার তার দিকে তাকায়, তখন বার্নেস একটা ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। জিম সেই কার্ড দেখে বুঝতে পারে এই মাল আসলে তাকে ভূগোল গল্প শুনিয়ে গেলেও সে সবকিছুই জানে, কারণ সে একজন ইন্টারপোল চিফ অফিসার। বার্নেস যাওয়ার আগে তাকে জানিয়ে যায় যদি তার হেল্প লাগে তাহলে যেন সে তাকে স্মরণ করে। এবার বার্নেস সেখান থেকে চলে গেলে জিম দেখতে পায় কক্স সেই বিল্ডিং থেকে বের হচ্ছে। এটা দেখে জিম পাশের একটা বুথ থেকে কক্সের অফিসে কল করে জানায় তার এক বন্ধু জেটি তার জন্য অকেন অ্যাকোরিয়ামে 1 ঘন্টা পর অপেক্ষা করবে। এখানে জেটি মানে হচ্ছে জিম টেরিয়ার, আর এটা ছিল তাদের সেই অপারেশন ক্যালিভারের সিক্রেট কোড নেম। তাই এই কোড নেম শুনলে শুধুমাত্র কক্সই বুঝতে পারবে যে আসলে কে তার সাথে দেখা করতে চায়। 1 ঘন্টা পর কক্স সেখানে আসলে দেখতে পায় জিম তার জন্য আগে থেকেই সেখানে অপেক্ষা করে বসে আছে।
জিমকে দেখে সে এমন এক নাটক করে যে সে কিছুই জানে না, কিন্তু জিম তো সবই জানে আর মনে মনে ভাবতে থাকে শালা আজকে তোর ব্যান্ড বাজিয়ে ছাড়বো। জিম তাকে বলতে থাকে, দোস্ত তোর সাথে অনেক কথা আছে, চল নিচের অ্যাকোয়ারিয়ামে যাই। সেখানে আকস্মিকভাবে একজন মহিলা এসে কক্সের সাথে বেশ পরিচিতভাবে কথা বলতে থাকে। এটা দেখে জিম সেই মহিলাকে এক ঘুষি মেরে কক্সকে ঘাড় ধাক্কা দিয়ে অ্যাকোয়ারিয়ামের ভেতরে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই আসলে সেই মহিলা কক্সের ভাড়াটে ছিল, যে কিনা কথার মধ্যে ভুলিয়ে জিমকে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দেওয়ার প্ল্যানে ছিল। আসলে মানতেই হবে যারা স্পেশাল ফোর্সের সদস্য তারা সত্যিই অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে। অ্যাকোয়ারিয়ামের ভিতরে নিয়ে এসে জিম কক্সে ব্যাপকভাবে পেটাতে শুরু করে। তখন জিমের মাথায় আবারও সেই ব্যথা জেগে ওঠে, তবুও নিজেকে সামলে নিয়ে জিম তাকে বলতে থাকে, আমি সব বুঝে গেছি বন্ধু, সব বুঝে গেছি। তখনও কক্স সবকিছুই অস্বীকার করতে থাকলে সেখানে কক্সের বডিগার্ড চলে আসে আর কক্সকে খুঁজতে থাকে। সেখানে সেই মহিলাকে দেখতে পেয়ে কক্সের বডিগার্ড বুঝে যায় এখানে অন্য কিছু ঘটেছে। এদিকে জিমের মাথার ব্যথা আরো তীব্র হতে থাকে আর কক্স তাকে ভুলিয়ে ভালিয়ে অপেক্ষা করাতে থাকে। এক পর্যায়ে কক্স জিমকে জানায়, ফেলিক্সকে তুই না মারলেও আমি মেরে দিতাম, আর তোকে আর তোর গার্লফ্রেন্ডকে তো আমি মারবই। অপারেশন ক্যালিভার চিরতরে গোপন করে মুছে ফেলাটা খুবই জরুরি, কারণ আমি খুব শীঘ্রই দেশের গণ্যমান্য একজন সদস্য হতে যাচ্ছি। অপারেশন ক্যালিভার সম্পর্কে এ পর্যন্ত যারা জানে তাদের সবাইকে আমি টপকে দিয়েছি, আর এখনো যারা বেঁচে আছে তাদের তো মরতেই হবে। এটা শুনে জিম টেরিয়ার জানায়, তাহলে তোর এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না, কারণ আমার কাছে এই অপারেশন ক্যালিভারের এমন তথ্য আছে যেখানে আমরা কোন স্নাইপার, কোন ওয়েপন এবং কোন অ্যাসেট ব্যবহার করেছিলাম তার সব কিছু নোট করা রয়েছে। এরই মধ্যে সেখানে কক্সের গার্ড চলে আসে আর জিম কক্সের হাতে শর্ট করে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বাইরে বের হতেই সে অ্যানিকে মেসেজ লিখে যেন সে তাড়াতাড়ি সেখান থেকে দূরে কোথাও পালিয়ে যায়, কিন্তু সেই মেসেজ সেন্ড করার আগেই আবারও তার মাথায় মারাত্মক ব্যথা শুরু হয়ে যায় আর সে সেখানেই লুটিয়ে পড়ে। পরের দিন জিমের জ্ঞান ফিরে আসলে সে তার গার্লফ্রেন্ড অ্যানিকে কল করে, কিন্তু তার ফোন বন্ধ থাকায় সে তার বন্ধু স্ট্যানলিকে কল করতেই সেই কল রিসিভ করে কক্স। কক্সের ভয়েস শুনে জিম সাথে সাথে বুঝে যায় কি ঘটেছে তাদের সাথে। জিম বলতে থাকে তাদের যেন কিছু না করা হয়। কক্স জানায়, তোর বন্ধুকে বল আমাদের অপারেশন ক্যালিভারের সব ডকুমেন্ট কোথায় আছে সেটা আমাদের দিয়ে দিতে, কিন্তু স্ট্যানলি সরাসরি না করে দিলেই কক্স স্ট্যানলিকে জিরো রেঞ্জে এক হেডশুট দিয়ে বসে এবং সেখানেই সে মারা যায়। এটা শুনে জিমের মাথায় চেপে বসে রাগের পাহাড়, তবু সে নিজেকে সামলে নিয়ে কক্সকে বলতে থাকে অ্যানির যেন কিছু না হয়, তাহলে সব ডকুমেন্ট আমি পাবলিক করে দেব। কক্সও বিষয়টা জানে, তাই সে অ্যানিকে না মেরে হোস্টেস বানিয়ে নিয়ে যায় তার সাথে, কারণ সে জানে কান টানলেই মাথা পেয়ে যাবে। অ্যানিকে ছেড়ে দিলে সে জিমকে তো আর পাবেই না, আর একে মেরে দিলেও সে জিমকে ব্ল্যাকমেইল করার হাতিয়ারও হারিয়ে ফেলবে। তখন জিম তাকে একটা ভিডিও এমএমএস করে পাঠায়, যেটাতে সরাসরি কক্সকে দেখা যায় সে অপারেশন ক্যালিভারের নেতৃত্ব দিতে। এটা দেখে কক্স বুঝে যায় আগের সব ডকুমেন্ট থেকে সে বেঁচে গেলেও এই ভিডিও ফাইল তার পুরাই কাম সেরে দিতে সক্ষম। তাই সে জিমের সাথে একটা ডিলে আসে। সে জানায় সে অ্যানিকে ছেড়ে দিবে, তার বিনিময়ে তার কাছে থাকা সব ডকুমেন্ট তাকে দিয়ে দিতে হবে। পরের দিন আমরা একটা বুল ফাইট আস্তানা দেখতে পাই, যেখানে জিম পৌঁছে এবার সেই ইন্টারপোল অফিসার বার্নেসকে কল দিয়ে সব কিছুই জানিয়ে দেয়। এদিকে অপর প্রান্তে আমরা কক্সকে দেখতে পাই, যে কিনা একা অ্যানিকে নিয়ে দর্শক গ্যালারিতে বসে রয়েছে। আসলে তাকে দেখতে একা মনে হলেও তার আশেপাশে সব চেলাপালাই রয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে তবুও জিম আসছে না। এটা দেখে কক্সের এক বডিগার্ড জানায় অ্যানিকে ছেড়ে দিতে, কারণ জিম আশেপাশে কোথাও আছে ঘাপটি মেরে। তাই যদি অ্যানিকে ছেড়ে দেওয়া হয় তাহলে অবশ্যই অ্যানি জিমকে খুঁজে বের করবে আর সহজেই তারা জিমকে ধরতে পারবে। তার এই প্ল্যান কক্সের পছন্দ হয়, তাই সে অ্যানিকে সেখান থেকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে। আর এদিকে জিম সেই ক্লাবের ভেতরে ঢুকে পড়ে আর একে একে সব গার্ডদের খতম করতে থাকে। কক্স যখন একটু বেখেয়াল হয়ে পড়ে, অ্যানি অমনি তার হাত থেকে ঝাটকা মেরে পালিয়ে যায়। গার্ডদের সাথে মারামারির এক পর্যায়ে জিমের পেটে লোহার পাতি ঢুকে গেলে সে সেখানের একটি ফার্স্ট এইড রুমে চলে যায় নিজের ক্ষত ব্যান্ডেজ করতে। সেখানে যে ঔষধপত্র ছিল তা কেবলমাত্র শুধু সেখানকার সারের জন্যই ব্যবহার করা হয়, কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য এবং টিকে থাকার জন্য এই মেডিসিনই তাকে ব্যবহার করতে হবে। প্রথমে সে তার পেটের ভেতরে গজ ঢুকিয়ে নিয়ে আগে রক্তপাত বন্ধ করে নেয়, তারপর সেখানে ব্যান্ডেজ করে আবারও বের হয় অ্যানিকে খুঁজে বের করার জন্য। সেখান থেকে বের হতেই তার সামনে কক্সের সেই বডিগার্ড এসে দাঁড়ায়।
তার সাথে সেখানে এমন একটা ফাইট সিন ছিল সেটা সত্যি দেখার মতোই অসাধারণ। জিম তাকে গুলি করতে গেলে সে জিমের হাতে চাকু ঢুকিয়ে দেয়, আর এক পর্যায়ে ধস্তাধস্তি শেষে জিম তার চোখের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে চাকু দিয়ে সেই বডিগার্ডের গলা ফাঁসিয়ে দিতে সক্ষম হয়। কিন্তু এই ভয়ানক মারামারির সময় সেই বডিগার্ড জিমের ক্ষত জায়গায় বেশ আঘাত করেছিল, যার কারণে জিমও প্রায় নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে অ্যানি দৌড়াতে দৌড়াতে জিমের কাছে চলে আসে আর জিমকে দেখতে পায়, কিন্তু সেখানে কক্সও চলে আসে আর অ্যানিকে গান পয়েন্ট করে নেয়। কিন্তু সে তো জানে না উপরে জিমও বসে রয়েছে। সে একটু একটু করে সামনে এগোতে থাকলে জিম পরপর কক্সের বুকে শুট করে দেয়। কক্স মাটিতে পড়ে গেলেই অ্যানি জিমের হাত ধরে ওপরে উঠে আসে, কিন্তু কক্স আবারও গান হাতে উঠে দাঁড়ালে ঠিক সেই সময়ে এক ভয়ানক হিংস্র ষাঁড় তেড়ে আসে কক্সের দিকে আর মারাত্মক এক গুঁতো দিয়ে কক্সের বুকে শিং বাঁধিয়ে তাকে নিয়ে চলে যায় বুল ফাইট ফিল্ডে। আর এভাবেই বিশ্বাসঘাতক কক্সের অধ্যায় এখানেই শেষ হয়। এরপর সেখানে ইন্টারপোলের টিম চলে আসে আর অ্যানিকে রেস্কিউ করে নেয় আর জিমকে কঙ্গোর সে ভয়ানক হত্যাকাণ্ডের অপরাধে গ্রেপ্তার করে নেয়। জিম সুস্থ হয়ে উঠলে বার্নেজ আসে তার সাথে দেখা করতে। সে জানায় অ্যানি আমাদের কাছে সুরক্ষিত আছে আর থাকবে, মানে জিমকে এবার জেলে যেতে হবে তার অপকর্মের জন্য। বার্নেজ জানায় আমরা জানি অ্যানি এই অপরাধের সাথে যুক্ত ছিল না, তাই তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে সে জিমকে আরো কিছু জানায় যে তার বন্ধুর ফিউরানেলও সে করিয়েছে, মানে বলতে পারো এই বার্নেজ একদিক থেকে জিমের শুভাকাঙ্ক্ষী ছিল। এবার জিমের দেওয়া সব এভিডেন্সের ওপর পুরো পৃথিবী জুড়ে আলোড়নকারী সেই হত্যাকাণ্ডের একটা সমাধান আসে, আর এই অপরাধের প্রত্যক্ষভাবে যুক্ত থাকায় জিমের 3 বছরের জেল হয়। এই অপারেশন ক্যালিভারের মাস্টারমাইন্ড ছিল কক্স, আর জিম ছিল তার ভাড়া করা একজন শুটার মাত্র। আর জিম এমনভাবে সব ভার্চুয়ালি রেকর্ড করে রেখেছিল সব এভিডেন্সে পড়ে কক্সের ঘাড়ে। আর কক্স এই মামলায় মৃত থাকা অবস্থায় এই কেস সেখানেই ক্লোজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইন্টারপোল। 3 বছর পর আমরা অ্যানিকে দেখতে পাই যে সে আবারও কঙ্গোতে গিয়েছে সেখানে মানবতার মানুষের চিকিৎসা দিতে। আর জিম জেল থেকে বেরিয়ে অ্যানির কাছে চলে আসে এবং এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে একটি সাবস্ক্রাইব তো পাওনা রয়েই গেল, আর সেই সাথে একটি লাইক করে দিতে ভুলো না। আর তোমরা কেমন ধরনের মুভির এক্সপ্লেনেশন আমার চ্যানেলে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো